আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? পরীক্ষার আর মাত্র বাকি আছে 2 মাস। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলছে বলো তো দেখি। আমরা আজকে ছোট্ট একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবারই প্রশ্ন আসে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটা প্রশ্ন এসেছে এখান থেকে, হ্যাঁ। এজন্য ছোট্ট একটি টপিক, ক্লাসও ছোট, কিন্তু ছোটকে আমরা কোনোভাবেই সামান্য বলে ভুল করব না, ঠিক আছে? ছোটকে কখনোই সামান্য বলে ভুল করা যাবে না। আজকে আমরা পড়বো প্রতিদান কবিতা। কি পড়বো বলো তো দেখি? প্রতিদান কবিতা পড়বো। প্রতিদান কবিতাটি দেখো কে লিখেছেন। প্রতিদান কবিতা সম্পর্কে যদি আমি প্রথমে বলি, প্রতিদান এখন বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে তোমার হচ্ছে এটা কি বলে, ক্যাপিটালিস্টিক। হ্যাঁ, ক্যাপিটালিস্টিক যুগে হচ্ছে আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছি অনেক বেশি। কি হয়ে গেছি? প্রতিশোধ পরায়ণ হয়ে গেছি অনেক বেশি। কিন্তু সমাজকে সুন্দর করতে গেলে প্রতিশোধ পরায়ণতা অথবা ক্যাপিটালিস্টিক মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এই যে প্রতিশোধ পরায়ণতা থেকে বেরিয়ে আসারই একটা প্রয়াস কবি জসিমউদ্দিন করেছেন হচ্ছে এই যে প্রতিদান কবিতায়। কোন কবিতার মাধ্যমে? প্রতিদান কবিতার মাধ্যমে। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই বলি যে আমরা সাহিত্য শুধুমাত্র বোর্ড পরীক্ষায় অথবা অ্যাডমিশনে ভালো করার জন্য পড়বো না। আমরা কি জন্য পড়বো? আমরা পড়বো হচ্ছে এক তো আমাদের বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশনে ভালো করতে হবে, পাশাপাশি এই যে সাহিত্যর যে সার নির্যাস এটা আমাদের ভিতরে নিতে হবে। নিলেই কি হবে যে আমাদের ডিগ্রিও আমরা পাবো, পাশাপাশি আমরা সমাজটাকেও পরিবর্তন করতে পারবো। চলো আমরা শুরু করি প্রতিদান কবিতা। প্রতিদান কবিতা আরেকটা বিষয় বলি, তোমরা যখন অন্যান্য টিচারে ক্লাস করবা বা বিভিন্ন শর্টকাট টেকনিক দেখায় যে কাব্যগ্রন্থ মনে রাখার, উপন্যাস মনে রাখার, এটা করার সেটা করার, এখন তুমি যদি বোর্ড পরীক্ষা দেখো, বোর্ড পরীক্ষায় কবির জন্ম, মৃত্যু, কবির পেশা, কবি কি কি উপাধি পেয়েছেন, কি কি পদক পেয়েছেন, কবির ছদ্মনাম কি, এবং কবির যে বিখ্যাত গ্রন্থগুলো থাকে এইগুলো থেকে প্রশ্ন আসে। এই জন্য শুধুমাত্র কবি পরিস্থিতি বা লেখক পরিস্থিতি আমরা গাধার মতো মুখস্থ করলেই হবে না, ঠিক আছে? আমাদেরকে গাধার মতো মুখস্থ করলেই হবে না। আমাদের কমন পড়ার জন্য এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য আমাদেরকে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? দেখো প্রতিদান কবিতার মূল বাণী কি? প্রতিদান কবিতার মূল বাণী হচ্ছে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। ক্ষুদ্র স্বার্থকে আমরা কি করব? বিসর্জন দিয়ে হচ্ছে পরের উপকার করতে হবে। যেমন অন্য মানুষ একটা আমার ক্ষতি করতেই পারে, ওই ক্ষতির বিনিময়ে আমরা তাদেরকে আবার ক্ষতি করব না। করলে কি হবে জানো? একটা রেষারেষি সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, পরবর্তীতে সে আবার আমাকে ক্ষতি করবে। এই জন্য আমাকে কি করতে হবে? আমাদের ছোট একটা স্বার্থ আছে যে হ্যাঁ আমার একটু লস হচ্ছে, লস হওয়ার পরেও তাকে আমরা ক্ষতি করব না, তাকে আমরা সাহায্য করব। এই যে সাহায্যের মাধ্যমে সমাজটা সুন্দর হয়ে যাবে, এই বিষয়টাই হচ্ছে প্রতিদান কবিতায় ফুটে উঠেছে। তারপর দেখো বিষয়বস্তু কি? প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে। প্রতিদান কবিতাটা সবসময় হচ্ছে এই প্রতিশোধ এবং প্রতিহিংসার বিপরীতে কথা বলে। প্রতিশোধ এবং প্রতিহিংসার বিপরীতে কথা বলে কোন কবিতা? প্রতিশোধ এবং প্রতিহিংসার বিপরীতে কথা বলে কোন কবিতা বলো দেখি। আমি তোমাদেরকে যে প্রশ্ন করব তোমরা কমেন্টে সেটার উত্তর দিবা। যদি আমরা একই ক্লাসে অফলাইনে বসে তোমাদেরকে ক্লাস নিতাম তাহলে তোমরা মুখে মুখে উত্তর দিতে পারতা, কিন্তু ক্লাসকে ইন্টারেক্টিভ করার জন্য স্টুডেন্টদের রেসপন্স অথবা ছোট ভাই বোনের রেসপন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা কমেন্টে রিপ্লাই দিবা, ঠিক আছে? কমেন্টে রিপ্লাই দিবা। এখন বলো দেখি প্রতিদান কবিতার মূল বিষয়বস্তু কি? প্রতিদান কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিশোধ এবং প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেমন কেমন পরিবেশ? প্রীতিময় একটি পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা থেকেই প্রতিদান কবিতা লেখা হয়েছিল। লিখেছিলেন কে? জসিমউদ্দিন লিখেছিল। এখন দেখো আমাদের যে কবিতাটা, এর কবিতাটা কোন কোন ছন্দে রচিত? কবিতাটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা যখন অ্যাডমিশনের পড়া পড়বো তখন এই যে মাত্রাবৃত্ত, ছন্দবৃত্ত, অক্ষরবৃত্ত এইগুলো আমরা খুব ডিটেলসে জানবো, কারণ এইখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন এসে থাকে। তারপর দেখো কবিতায় কতটি লাইন আছে? কবিতায় লাইন আছে টোটাল 18টি। কবিতায় লাইন আছে কতটি? এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশনে অনেকবার এসেছে এবং বোর্ড প্রশ্নেও আসে। কবিতায় লাইন আছে কতটি বলো তো দেখি? কবিতায় লাইন আছে কতটি? কবিতায় লাইন আছে কতটি? তারপর দেখো এই দুইটা লাইন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাধিতার ঘর, এই লাইনটা আছে 2বার। এবং আপন করিতে কাঁদিয়ে বেড়ায়, যে মোর করেছে পর। প্রশ্ন আসতে পারে আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাধিতার ঘর, এই লাইন প্রতিদান কবিতায় কতবার আছে? এই টাইপের প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? সবাই আমার কথা শুনতে পাচ্ছ? সাদিয়া বিনতে আহমেদ কমেন্ট করেছে 18টি। হ্যাঁ, এইভাবে তোমাদের ক্লাসে অনেক বেশি ইন্টারেক্টিভ হতে হবে। ইন্টারেক্টিভ হলেই তোমরা বুঝতে পারবা যে ভাইয়া কি বোঝাতে যাচ্ছে, এবং তোমরা যখন বুঝতে পারবা তখন আমিও ক্লাস নিয়ে কমফোর্টেবল ফিল করব, ঠিক আছে? এখন দেখো
শর্ট, একেবারে শর্টে হচ্ছে কবি জসিমউদ্দিনের আমরা কবি পরিস্থিতি আর জেনে নিই। কবি জসিমউদ্দিন ফরিদপুরের তম্বুলখানা গ্রামের মাতুলাল, এই যে এটার অর্থ কি জানো? এটার অর্থ নানা বাড়ি বা মায়ের বাপের বাড়িতে সে জন্মগ্রহণ করে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। কত খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ভাইয়েরা? 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক বেশি আসে। কলেজে অধ্যয়নকালে কোন কবিতা রচনা করে কবি জসিমউদ্দিন খ্যাতি অর্জন করেছিলেন? এবং একইভাবে প্রশ্নটা আসে যে তিনি ছাত্র অবস্থা থাকাকালীনই পাঠ্য বইয়ে তার কোন রচিত কবিতা লেখা হয়েছিল? কোন কবিতা বলো তো ভাইয়ারা, কোন কবিতা? কবি জসিমউদ্দিন যখন ছাত্র অবস্থায় ছিলেন তারই একটি রচিত কবিতা পাঠ্য বইয়ে, অর্থাৎ আমরা যে বইগুলো পড়ি সেখানে লিপিবদ্ধ হয়েছিল। কোন কবিতা? কোন কবিতার কারণে কবি জসিমউদ্দিন খ্যাতি লাভ করেন বলেন? জসিমউদ্দিন পল্লী কবি হিসাবে অনেক বেশি পরিচিত। জসিমউদ্দিনের পরিচিতি কিসের মাধ্যমে? পল্লী কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। তাহলে জসিমউদ্দিন কি নামে পরিচিত? অনেক বেশি পল্লী কবি নামে পরিচিত। তারপর দেখো, কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। অর্থাৎ কি, কবি জসিমউদ্দিন ওই হিসাবে কিন্তু তোমার ভাইয়েরও টিচার, তিনি কিন্তু আমারও টিচার। বুঝতে পেরেছো? কবি জসিমউদ্দিন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, ইনি এখানে টিচার ছিলেন, তিনি আমারও টিচার। বুঝতে পেরেছো? এই দেখো, অধ্যাপনা অর্থ কি তোমরা সবাই বুঝো? আমাকে কমেন্ট করে জানাও, অধ্যাপনা অর্থ কি জানো তোমরা সবাই? অধ্যাপনা অর্থ হচ্ছে শিক্ষকতা করা বা টিচার, ঠিক আছে? এবং এই যে কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, কিন্তু তার আগে তিনি কলকাতায় কিছু কাল তিনি সেখানে কাজ করেছেন 5-6 বছরের মতো। তারপর আসি, দেখো, বাংলার গ্রামীণ জীবনের আবহ সহজ সরল প্রকৃতির একটি রূপ, উপযুক্ত শব্দ, উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। অর্থাৎ কি, কবি জসিমউদ্দিনকে পল্লী কবি কেন বলা হয়? কবি জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয় কারণ হচ্ছে বাংলার প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন, এইগুলো বিষয়কে তিনি তার সাহিত্যে অনেক ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন, এই জন্যই তাকে বলা হয় পল্লী কবি। তার বিখ্যাত নকশির কাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ, তার বিখ্যাত লেখা কি? নকশি কাঁথার মাঠ। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ, বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছিল। এখন যদি প্রশ্ন আসে ভাইয়ারা যে তার কোন লেখাটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল, বলো দেখি, তোমরা উত্তর করো। এখন দেখো, তার অনন্য জনপ্রিয় সমাদৃত কাব্যগ্রন্থ হচ্ছে সজন বদিয়ার হাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। এবং এই যে বালুচর কাব্যগ্রন্থ থেকে কিন্তু এই যে প্রতিদান কবিতাটি এসেছে। বালুচর কাব্যগ্রন্থ থেকে কি প্রতিদান কবিতাটি এসেছে? প্রতিদান কবিতা তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ভাইয়েরা? প্রতিদান কবিতাটি তাহলে জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বলো দেখি, প্রতিদান কবিতা জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? তারপর দেখো, সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করেন। কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে কি দেন? ডিলিট উপাধি দেন, ডিলিট উপাধি দিয়ে থাকেন, ডিলিট উপাধি দিয়ে থাকেন। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে জসিমউদ্দিন কোন উপাধি পেয়েছিলেন? জসিমউদ্দিন কোন উপাধি পেয়েছিলেন বলো দেখি? কবি জসিমউদ্দিন উপাধি পেয়েছিলেন ডিলিট উপাধি। কোন উপাধি পেয়েছিলেন? ডিলিট উপাধি। এবং এই ডিলিট উপাধি কে দিয়েছিলেন বা কোন প্রতিষ্ঠান দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তারপর দেখো, কবি জসিমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ, কত মার্চ? 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ বাংলাদেশের একজন হচ্ছে খুবই প্রতিভাবান ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক, তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বুঝতে পেরেছো সবাই? ডিলিট উপাধি তাহলে কোন বিশ্ববিদ্যালয় দিয়েছিল? ডিলিট উপাধি দিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। তারপরে যাই, এখন এই যে কবি পরিস্থিতি থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। কবি পরিস্থিতি থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে সেই প্রশ্নগুলো দেখো। জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1903 সালের 1 জানুয়ারি। কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালের 1 জানুয়ারি।
আমরা ঝটপট উত্তর করতেছি কিন্তু আপনি ঝটপট দেখতেছেন না। আচ্ছা, দেখার চেষ্টা করবো। জসীমউদ্দিনের পৈতৃক নিবাস কোথায়? জসীমউদ্দিনের পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরে। এখানে সবাই ভুল করে যে পৈতৃক নিবাস বলতে তার যে জন্মস্থান মাতুলালয় ওখানে নাম লিখে দেয়, কিন্তু জসীমউদ্দিনের নানার বাড়ি এবং তার যে পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি কিন্তু আলাদা আলাদা জায়গায়, দুইটাই ফরিদপুরে কিন্তু গ্রাম আলাদা। অর্থাৎ জসীমউদ্দিনের পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রাম। ফরিদপুরের কোথায়? গোবিন্দপুর গ্রামে। ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তারপর দেখো জসীমউদ্দিন কি নামে পরিচিত? জসীমউদ্দিন কি নামে পরিচিত? জসীমউদ্দিন হচ্ছে পল্লী কবি নামে পরিচিত। জসীমউদ্দিন কি নামে পরিচিত ভাইয়ারা আপুরা? জসীমউদ্দিন হচ্ছে পল্লী কবি নামে পরিচিত। তার পল্লী কবি নামে পরিচিত হওয়ার কারণ কি? তিনি হচ্ছে বাংলার প্রকৃতি, বাংলার গ্রামীণ জীবন, বাংলার গ্রামীণ পরিবেশ সবকিছু তার কাব্যগ্রন্থে, উপন্যাস বা লেখায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই জন্য তাকে জসীমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি বলা হয়। তারপরে দেখো পল্লী কবি নামে পরিচিত কে? একই প্রশ্ন কি হতে পারে? একই প্রশ্ন ভাইস ভার্সা হতে পারে, অর্থাৎ ঘুরিয়ে আসতে পারে। জসীমউদ্দিনকে তাহলে পল্লী কবি বলা হয়। জসীমউদ্দিনের কবিতা বিদেশি ভাষায়, জসীমউদ্দিনের কবিতা বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ। এই দেখো এই প্রশ্নটা কিন্তু একবার বলেছি, ইম্পর্টেন্ট। কোন কবিতা হবে? জসীমউদ্দিনের কোন কবিতা বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? কোন কবিতা বলো তো দেখি। তারপর দেখো সজন বদিয়ার ঘাট কোন ধরনের রচনা? সজন বদিয়ার ঘাট কোন ধরনের রচনা? সজন বদিয়ার ঘাট হচ্ছে একটি কবিতা। ধানক্ষেত কি জাতীয় রচনা? ধানক্ষেত কি জাতীয় রচনা? ধানক্ষেত কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। ধানক্ষেত কিন্তু ভুট্টা ক্ষেত না, তোমরা তো কেউ পড়ো না যে ভুট্টা ক্ষেত। তারপর দেখো জসীমউদ্দিনকে ডিলিট উপাধি দেয় কোন সংগঠন? এই যে একটু আগেই তোমাদেরকে কিন্তু প্রশ্ন করেছি, জসীমউদ্দিন ডিলিট উপাধি পেয়েছে তাহলে কোন সংগঠন থেকে? এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে জসীমউদ্দিন তার সাহিত্য কৃতির জন্য সম্মানসূচক ডিলিট উপাধি পেয়ে থাকেন। তারপর দেখো জসীমউদ্দিন কত তারিখে মৃত্যুবরণ করেন? জসীমউদ্দিন কত তারিখে মৃত্যুবরণ করেন ভাইয়েরা? জসীমউদ্দিন 1976 সালের 14ই মার্চ। জসীমউদ্দিন 1976 সালের 14ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায় মৃত্যুবরণ করেন। কত তারিখে? 14 তারিখে, 14ই মার্চ। এবং কত সালে? 1976 সালে। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? এখন দেখো জসীমউদ্দিন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? জসীমউদ্দিন ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে আসি, এবার হচ্ছে মেইন কবিতা। আমাদের প্রতিদান কবিতাটা কয় লাইনের? আমাদের প্রতিদান কবিতা কয় লাইনের বলো দেখি। তারপর দেখো আজকে আমরা পড়বো হচ্ছে প্রতিদান কবিতা লাইন বাই লাইন পড়বো, ঠিক আছে? এটা সর্বোচ্চ আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে লাইন বাই লাইন পড়তে। এবং তোমাদের ভাইয়া গ্যারান্টি দিয়ে বলতে পারে তোমাদের আজকে আমি যেভাবে পড়াবো আগে তোমরা এই টাইপের পড়া বা ক্লাস আগে তোমরা পাও নাই। হ্যাঁ বলো প্রতিদান কবিতা কয় লাইন? প্রতিদান কবিতা কয় লাইন বলো দেখি ভাইয়ারা। প্রতিদান কবিতা কয় লাইন? প্রতিদান কবিতা কয় লাইন বলো। আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। এই যে যেবা, আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। এই যে যেবার এখানে ভুল হবে, এখানে স্পেস হবে না। হ্যাঁ ঠিক আছে। যেবা অর্থ কি তাহলে? যেবা অর্থ হচ্ছে যে বা যারা। আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। বাঁধি অর্থ কি? বাঁধি অর্থ বানাই। বাঁধি অর্থ কি? বাঁধি অর্থ হচ্ছে বানাই। বাঁধি অর্থ কি? বানাই। আজকে আমরা কি করব জানো? প্রতিদান কবিতার টোটাল পোস্টমর্টম করে ফেলবো, ময়না তদন্ত করে ফেলবো, এখানে যা যা আছে সব পড়ে ফেলবো। আমাদের কবিতা পড়তে গিয়ে কি হয় জানো ভাইরা? তোমরা কি জানো আমাদের কবিতা পড়তে সমস্যাটা হয়? কবিতা পড়তে গেলে আমাদের সমস্যা হয়ে হচ্ছে এই যে বা বাঁধি এই টাইপের শব্দগুলো আমরা বুঝতে পারি না, এই জন্য কবিতার মিনিংও আমরা বুঝতে পারি না। আজকে যে কয়টা শব্দ এখানে অপরিচিত আছে আমি সবগুলো পড়িয়ে দিব এবং তারপরে কবিতাটা একবার পড়বো, ঠিক আছে? তারপর দেখো আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোর করেছে পর। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোর করেছে পর। মোর অর্থ কি? মোরে অর্থ হচ্ছে আমারে বা নিজেরে। আমারে বা নিজেরে। এখানে এই যে মোরে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মোরে বলতে বোঝানো হয়েছে কবিকে, কারণ কবি বলেছেন এই কথাটা। তারপর দেখো যে মোরে করিল, যে মোরে করিল পথের বিভাগী। কি করলো? পথের বিভাগী করলো। পথের বিভাগী। বিভাগী অর্থ কি ভাইয়ারা? বিভাগী অর্থ হচ্ছে উদাসীন। বিভাগী অর্থ কি? উদাসীন। বিভাগী অর্থ কি? উদাসীন। তারপর দেখো পথে পথে আমি ফিরি তার লাগি। ফিরি, পথে পথে আমি কি? ফিরি তার লাগি। ফিরি অর্থ কি? খুঁজি। ফিরি অর্থ কি? খুঁজি। এবং হচ্ছে লাগি অর্থ কি? জন্য। লাগি অর্থ কি? লাগি অর্থ হচ্ছে জন্য। এখন দেখো এই 4 লাইনে যত মিনিং আছে সবাই কি বুঝতে পেরেছো?
ময়নাতদন্ত শুরু হয়ে গেছে অলরেডি জয়নব। এখন দেখো এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এখন দেখো অড মিনিং কি সবাই বুঝতে পেরেছো? দেখো তো ভাইয়ারা, অড মিনিং সবাইটা বুঝতে পেরেছো নাকি দেখো। এবং আমি তোমাদেরকে বলবো এই কবিতার কোন কোন লাইন তোমাদেরকে মুখস্থ করতে হবে। তোমরা যদি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পেতে চাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলো সলভ করতে চাও ইজিলি, তাহলে কবিতার কিছু কিছু লাইন মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ বোর্ড পরীক্ষায় যখন তোমরা সৃজনশীল লিখবে, কি লিখবে? বোর্ড পরীক্ষায় যখন তোমরা সৃজনশীল লিখবে, চেষ্টা করবে হচ্ছে কবিতার সৃজনশীল গুলো লেখার। কারণ হচ্ছে 95% পোলাপান করে কি এই কবিতাগুলো অ্যাভয়েড করে, তারা গদ্য, নাটক, উপন্যাস এখান থেকে লিখে। কিন্তু তোমরা যখন এই কবিতা থেকে লিখবা এবং কবিতার লাইনগুলো একটু কালার পেন দিয়ে এখানে লিখবা, টিচার ভাববে না আমার এই স্টুডেন্ট আসলে অন্যদের থেকে ডিফারেন্ট, অন্যদের থেকে ভালো পড়াশোনা করছে, তুমি নম্বরটাও বেশি পাবে। ঠিক আছে, এবার দেখো আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ কি, আমারে ঘর যে বা যারা ভেঙে দিয়েছে কবি তার ঘর বাঁধেন। অর্থাৎ কি, যে কবির ঘর ভেঙে দিয়েছে তিনি তার ঘর বেঁধে দেন। তারপরে কি বলছে? আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর। অর্থাৎ কবিকে যে পর করে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তিনি আপন করিতে মানে তাকে আবার আপন করে নিতে, তার সাথে গলা মেলাতে কি করে? কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখো যে মোরে করিল পথের বিভাগী। অর্থাৎ যে কবিকে কষ্ট দিয়ে, উদাসীন করে পথে, একটা আমরা কথা বলি যে পথে বসিয়ে দিয়েছে, এই একটা সিচুয়েশন, যে তা কবিকে একদম পথে নামিয়ে দিয়েছে উদাসীন করে, তার জন্য কবি কি করছে? পথে পথে আমি ফিরিতার লাগি। অর্থাৎ পথে তাকে খুঁজে বেড়াচ্ছে। কি করছে? খুঁজে বেড়াচ্ছে। কাদেরকে? যে কবিকে বিভাগী করেছে। অর্থাৎ কি বলছে এখানে দেখো, এই যে পুরো চারটা লাইন, এখানে কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে কোনো সহিংসতা এখানে তোমরা দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো সহিংসতা নেই। এখানে প্রত্যেকেই কবিকে ক্ষতি করেছে, কিন্তু কবি কি যাচ্ছে? তাদেরকে যদি পেত তাহলে কবি তাদেরকে আলিঙ্গন করত, কবি তাদেরকে জড়িয়ে ধরতো, কবি তাদেরকে উপকার করত। যেমন ঘর বেঁধে দিয়েছে, একজন কবির ঘর ভেঙে দিয়েছে, কবি চাচ্ছে কি? তার ঘর বেঁধে দিতে। একজন কবিকে ঘর বেঁধে দিয়ে ভেঙে দিয়েছে, কবি চাচ্ছে কি? ঘর বেঁধে দিতে। একইভাবে কবি কে একজন হচ্ছে রাস্তায় নামিয়ে দিয়েছে, পথে বসিয়ে দিয়েছে, কবি তাকে খুঁজে বেড়াচ্ছে তাকে কিভাবে উপকার করা যায়। হ্যাঁ, তোমরা যদি ব্লু পেন অথবা গ্রিন পেন ব্যবহার করো তাহলে কিছু বলবে না, এবং কিন্তু খেয়াল রাখবা কলমটা যেন বল পয়েন্ট কলম হয়, বল পয়েন্ট কলম হতে হবে। জেল পেন দিয়ে কি লেখা যাবে না, জেল পেন দিয়ে লেখা যাবে না। আমি ইউটিউব চ্যানেলে আগামী কালকে বা পরশুই হচ্ছে তোমাদের যে খুব ভালোভাবে খাতা কিভাবে প্রেজেন্ট করতে হয় এটার উপরে আমি একটা ক্লাস দিব, রেকর্ডেড ক্লাস 5 থেকে 10 মিনিটের হবে, এটা দেখে নিবা। হ্যাঁ, তোমার ভাইয়া হচ্ছে ওইভাবেই লিখছে, এবং তোমরা হয়তো জানো যে তোমার ভাইয়া কিন্তু বোর্ডে খুব ভালো একটা রেজাল্ট করছিল। ঠিক আছে, স্কলারশিপও পেয়েছি, যদিও খুব বেশি ভালো স্টুডেন্ট না, এইসব টেকনিক খাটাই। হ্যাঁ, ঠিক আছে, এই 4 লাইন সবাই বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও। এই 4 লাইন সবাই বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও। 4 লাইন সবাই বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও। তারপর দেখো এই প্রথম 4 লাইন বুঝতে পেরেছো? তারপর দেখো দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হেরেছে মোর। দীঘল রজনী, দীঘল, দীঘল রজনী, দীঘল রজনী, এই যে দীঘল, আবার কি? এই যে দীঘল রজনী, দীঘল রজনী, দীঘল রজনী অর্থ কি? দীর্ঘ রাত। দীঘল রজনী অর্থ কি? দীর্ঘ রাত, দীর্ঘ রাত। দীঘল রজনী তার তরে জাগি, কার জন্য? তার তরে, এই যে তার তরে জাগি, কার তরে জাগে? কার তরে জাগে ঘুম যে হেরেছে মোর। তার তরে অর্থ কি? তার জন্য, তার জন্য জাগে, তার জন্য জাগে ঘুম যে হেরেছে, অর্থাৎ ছিনিয়ে নিয়েছে, ঘুম যে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নেয়া, ছিনিয়ে নেয়া। হ্যাঁ, এখন দেখো দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হেরেছে মোর। অর্থাৎ কবির ঘুম, কবির যে দীর্ঘ রাতের ঘুম যে কেড়ে নিয়েছে, কবি তার জন্যই রাত জাগছে। হ্যাঁ, কবিকে যে কষ্ট দিয়ে রাতের ঘুম নষ্ট করে দিয়েছে, কবিকে যে ডিপ্রেসড করে দিয়েছে, তার জন্যই কবি রাত জাগছে। যে হ্যাঁ, তাকে যদি আমি পাশে পেতাম তাহলে বুঝিয়ে বলতাম যে তুমি আমাকে ভুল ভাবছো, বা তুমি এটা করেছো বলে আমি কষ্ট পেয়েছি। হ্যাঁ, এরকম বলতো। তারপর দেখো আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই লাইন আগেই বুঝিয়েছি। তারপর দেখো আমার এ কুল ভাঙিয়াছে যে আমি তার কুল বাঁধি। আমার এই কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, জেগেছে বুকেতে কি করিয়া? আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, যে কোথায় আঘাত করছে? বুকে আঘাত করছে। কোথায়? বুকে। যে কবির বুকে আঘাত করছে। হানিয়া অর্থ কি?
আঘাত করা, আঘাত করা, হানিয়া অর্থ কি আঘাত করা বলা যায় এখানে, হানিয়া অর্থ আঘাত করা, এইভাবে আঘাত করাকে আমরা হানিয়া বলি। হ্যাঁ, তারপরে দেখো দীঘল রজনী তাত্তরে জাগি ঘুম যে হেরেছে মোর, অর্থাৎ যে কবির ঘুম নষ্ট করে দিয়েছে, কবি তারই অপেক্ষা করে, তারই শুভকামনা করে রাত জেগে আছে। তারপরে আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, অর্থাৎ কবির ঘর যে ভেঙে চুরমার করে দিয়েছে, কবি তার জন্য আবার ঘর বানাতে চাই। হ্যাঁ, তারপর দেখো আমারে কুল ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার কুল, অর্থাৎ কবির যে কুল কিনারা ছিল সেটা যে ভেঙে ফেলেছে, কবি উল্টা তার কুল বেঁধে নিচ্ছে। অর্থাৎ কি কবি চাইলে কি করতে, অভিশাপ নিতে পারতো, অভিশাপ দিতে পারতো, প্রতিহিংসা করতে পারতো, প্রতিশোধ নিতে পারতো, কিন্তু কবি সেটা করে নাই, কি করছে, কুল বেঁধেছে। তারপরে দেখো জেগেছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি। অর্থাৎ কবির বুকে যে আঘাত এনেছে সে তার লগে কাঁদে। অনেকে এখন দেখো না যে এই যে বন্ধুত্ব অনেক ভালো হয়, যেমন দুইটা বন্ধু, দুইটা ছেলে বন্ধু বা দুইটা মেয়ে বন্ধু অনেক ক্লোজ, কিন্তু একটা বন্ধু কোনো কারণে আরেকটা বন্ধুকে কষ্ট দিয়েছে, তখন আরেকটা বন্ধু কি করে, তাকে গালি দেয়। হ্যাঁ, এ তো এই করতো, এ পড়াশোনা পারতো না, অনেক মিথ্যা কথা বলতো, এর নামে খারাপ কথা বলতো, ওর নামে খারাপ কথা বলতো, এগুলো বলে বেড়ায় না। কিন্তু কবি বলেছে টোটাল উল্টা কথা। কবির বুকে যে কষ্ট দিয়েছে তার বন্ধু হোক শত্রু হোক, কবি তার উল্টা শুভকামনা করতো, যে না সে অনেক ভালো ছিল, তার সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, এই টাইপের মেন্টালিটি সে ছিল। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো যে মোরে দিয়েছে বিষে ভরা বান, যে মোরে কি দিয়েছে, বিষে ভরা বান, কি দিয়েছে, বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কি দেয়, বুক ভরা গান দেয়। বিষে ভরা বান অর্থ কি, কটু কথা। বিষে ভরা অর্থ কি, বিষে ভরা বান অর্থ কি, কটু কথা। বিষে ভরা বান অর্থ কি, কটু কথা। এই কথা শুনে অনেক আবার ছেলে বাচ্চা কাচ্চা আছে না, যে এখানে একটা ছিল যে মিরন, আরো কয়েকটা আছে যে আরবি নাম লেখা, এরা করে কি জানো ছেলেরা, এই বেটারা করে কি, একটা মেয়ের ইনবক্সে মেসেজ দেয়, বুঝছো, মেসেজ দিলে মনে করো মেয়েরা যেমন উল্টা পাল্টা বলে, এই বিয়াদব তুই আমারে মেসেজ দিস, তোর কোনো মানে কি বলবো, তুই আমার লেভেলের না, তুই আমার টাইপের না, তোর বাড়িতে কি মা বোন নাই, অনেক গালিগালাজ করে। কিন্তু ছেলে করে কি, যে এইটা লিখে, যে মোরে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে বুক ভরা গান। হ্যাঁ, ছেলে প্রতিদিন রাতে মেসেজ দিবে, তুমি কি রাতে খেয়েছো, মেয়ে বলবে বিয়াদব তুই রাতে মেসেজ দিস, কিন্তু ছেলে আবার মেসেজ দিবে তারপর দিন। ছেলেগুলা হচ্ছে এই জন্যই এখন পড়াশোনায় পিছিয়ে পড়ছে, তারা এই যে জসিমউদ্দিনের কবিতা এক জায়গায় অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে মেয়েদের ইনবক্সে গিয়ে, যারা চায় না মেয়েরা যে আমাদেরকে ডিস্টার্ব না করুক, কিন্তু এখানে গিয়েই তারা করবে কি, এই যে বুক ভরা গান দিবে, আর মেয়েরা কি করবে, বিষে ভরা বান দিবে। কিন্তু এই বান দেওয়ার পরেও ছেলেরা আবার বুক ভরা গান দিবে। এই গান এবং এই কবি জসিমউদ্দিনের কবিতার প্রতিফলন ছেলেরা শুধুমাত্র এই জায়গায় করে। যারা আসিস ভাই, আগামী 2 মাস তোদের যদি এইরকম কোনো কিছু আমি করতে দেখছি, ধরে লাগাবো চটকানা, বুঝছিস, এই ধরে লাগাবো চটকানা, ঠিক আছে? বান মানে হচ্ছে কথা, কটু কথা। বান বলতে আমরা কথা, কথাকে বোঝাই, ঠিক আছে, কথাকে বোঝাই হচ্ছে বান বলে। এই 2 লাইন সবাই বুঝতে পেরেছো? তারপর দেখো কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর, অর্থাৎ এখানে কাটা, কাটা বলতে কি বোঝানো হয়েছে, কাটা বলতে হচ্ছে একটা খারাপ এক্সপিরিয়েন্স আমি তার থেকে পেয়েছি, হয়তো সে আমাকে একদিন থাপ্পড় মেরেছে, অথবা গালি দিয়েছে, অথবা খারাপ একটা কথা বলেছে, তার বিপরীতে আমি তাকে কি করছি, সারাটি জনমভর কি করছি, ফুল করি দান, এই যে ফুল দিচ্ছি, তাকে আমরা কি দিচ্ছি, সারাটি জনমভর ফুল দিচ্ছি। এখানে এই যে কাটা এবং ফুল, এই কথা দুইটা কবি জসিমউদ্দিন প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। কি অর্থে ব্যবহার করেছেন, প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ যতই একজন আমাকে কষ্ট দিক, যতই অপকার করুক, যতই হিংসা করুক, আমি তার বিপরীতে তাকে ফুল দিচ্ছি, অর্থাৎ তাকে উপকার করছি, তার সাথে ভালো ব্যবহার করছি। সে আমাকে গালি দিল, আমি তার সাথে গুড বিহেভ করছি। সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো আমার কথা? আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোর করেছে পর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। পর অর্থ কি, পর অর্থ হচ্ছে দূরে ঠেলে দিয়েছে। হ্যাঁ, দূরে ঠেলে দিয়েছে, আগে চিনতো এখন চিনে না। এই যে এই যে এইখানে হচ্ছে এই যে লাইনটা আছে না, এই যে লাইন, এই যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোর করেছে পর। ধরো এক ছেলে আছে, সে খুব সুন্দর করে ভুং ভাং দিয়ে একজন মেয়েকে পড়াইছে, যে চলো তোমাকে আমি রানীর মতো রাখবো, এই করব সেই করব, কিন্তু পরে গিয়ে দেখে যে ছেলেটা, মেয়েটা বুঝতে পারছে যে ছেলেটা হচ্ছে তোমার ওই যে অনুপমের মতো, কি অনুপমের মতো হচ্ছে মাকাল ফল। হ্যাঁ, মেয়েটা বলছে না
তোমার সাথে থাকলে আমার জীবন যৌবন যাবে গা, তুমি খুব বাজে একটা ছেলে, আমার বাপ মা তোমারে মানবে না। হ্যাঁ, তখন তো সে মেয়েটা করে ফেলছে কি ব্রেকআপ তার সাথে। এখন ছেলেটা কি করে, আবার প্রতিদিন মেসেজ দেয়, তুমি ফিরে আসো, তুমি এই করো, তুমি সেই করো, আমি তো চেঞ্জ হয়ে গেছি, আমি তোমার ভালো চাই, আমার মতো ভালো কেউ তোমারে বাঁচতে পারবে না। এই যে আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর, এই মেয়েটি তাকে করে দিয়েছে পর, যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার সকল সম্পর্কের ছেদ। কিন্তু এই যে ছেলেটা বলছে না, তুমি আবার ফিরে আসো, আপন করিতে কাঁদিয়া বেড়াচ্ছে। এই যে ছেলেদের হচ্ছে এই 2-3টা জায়গায় সমস্যা আছে। তারা যদি এই গ্র্যাটিটিউড, এই সৌন্দর্য অন্যান্য সমাজে বাকিদের বন্ধুদেরকে দেখাতো, টিচারদেরকে দেখাতো, বাপ মাকে দেখাতো, তাহলে সমাজটা অনেক সুন্দর হতো। কিন্তু তারা করবে কি, এই বেটারা বিট্টু দল এই যে এইখানে গিয়ে গোড়াই গলতটা পাকাবে। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? আপন করিতে কাঁদিয়ে বেড়ায়, যে মোর করেছে পর। এই যে আপন করিতে কাঁদিয়ে বেড়াতে হবে, শুধুমাত্র যাকে পছন্দ করো তার ইনবক্সে গিয়ে কাঁদিয়ে বেড়ালে হবে না, ঠিক আছে? না ভাই, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার কয়েক জন্মে কোনো এক্সপিরিয়েন্স নাই। সবাই এটা বুঝতে পেরেছো নাকি বলো? সবাই এটা বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। আর সবাই কমেন্ট করে জানাও দেখি কে কোন বোর্ড থেকে দেখছো। তারপরে দেখো, মোর বুকে যে বা কবর বেঁধেছে, কি বেঁধেছে? কবর বেঁধেছে, কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। এখন এই কবর বলতে আমরা কি বুঝি? যেখানে হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী যারা আছে, মৃত্যুর পরে তাদের যেখানে তাদেরকে সমাহিত করা হয়। কিন্তু কবি এখানে কি করছে, কবি এটাকে প্রতীকী অর্থে ব্যবহার করছে। কবি এখানে এটাকে বুঝিয়েছে শূন্যতা হিসাবে। কি হিসাবে? শূন্যতা হিসাবে বুঝিয়েছে। মোর বুকে যে বা কবর বেঁধেছে, অর্থাৎ কবির বুককে যে হাহাকার তৈরি করেছে, যে শূন্য করে দিয়েছে, তার জন্য কবি তার জন্য কি করছে? কবি তার জন্য হচ্ছে বুক ভরে দিচ্ছে, তাকে আনন্দিত করছে, তাকে বিভিন্ন উপহার দিচ্ছে, প্রতিহিংসা থেকে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে? ঢাকা বোর্ডের এখানে অনেকে আছে, ঠিক আছে? দেখো, যে মোর বুকে যে কবর বেঁধেছে, অর্থাৎ কবির বুককে যে শূন্য করে দিয়েছে, কবির বুকে কি করেছে? শূন্য করে দিয়েছে, কবি তার বুককে ভরে দিচ্ছে। তারপরে রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। এই যে মালা অর্থ কি, তো মালঞ্চ অর্থ কি তোমরা জানো সবাই? মালঞ্চ অর্থ কি তোমরা সবাই জানো? এই যে মালঞ্চ অর্থ কি তোমরা জানো নাকি? মালঞ্চ অর্থ কি? মালা। হ্যাঁ, অর্থাৎ কি রঙিন ফুল দিয়ে। আমরা ফুল সচরাচর কাদেরকে দিই? আমরা ফুল সচরাচর কাদেরকে দিই বলো তো দেখি? ফুল সচরাচর তাদেরকেই দিই যারা হচ্ছে আমাদের খুব প্রিয় মানুষ বা অনেক সম্মানিত মানুষ, তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে থাকি। একইভাবে কবি বলেছে, যে আমার বুককে কবর বানিয়ে দিয়েছে, যে আমার বুককে শূন্য করে দিয়েছে, তার বুককে আমি ভরে দিচ্ছি। একই সাথে তাকে আমি রঙিন বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে তার গলায় কি দিচ্ছি? মালা দিচ্ছি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী কি? নিঠুরিয়া বাণী হচ্ছে তিক্ত কথা। নিঠুরিয়া বাণী অর্থ কি? তিক্ত কথা। নিঠুরিয়া বাণী কি? তিক্ত কথা। যে হচ্ছে কবিকে যে মুখে সে কহে, কহে অর্থ কি ভাইয়ারা বলো তো দেখি? কহে অর্থ কি? কহে অর্থ কি? কহে অর্থ কি বলো তো ভাইয়ারা? কহে অর্থ কি? সবাই কমেন্ট করো, কহে অর্থ কি? কহে অর্থ কি বলো? কহে 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 অর্থ কি? সবাই বলো দেখি, কহে অর্থ কি বলো? হ্যাঁ, মালঞ্চ অর্থ ফুলের বাগান জানি, কিন্তু আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছি। এই যে মালঞ্চ অর্থ ফুলের বাগান আমি জানি। ইভেন যশোরে একটা জায়গার নাম আছে মালঞ্চ বলতে ফুল, সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। হ্যাঁ, সোহাগ জড়ানো ফুলের মালা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছি যে মালা আমরা সচরাচর কাদেরকে দিই, ফুল আমরা কাদেরকে দিই, বুকে আমরা কাদেরকে দিই, ঠিক আছে? এখন দেখো, যে মুখে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ কি? যে মুখে বলে নিঠুরিয়া বাণী অর্থাৎ তিক্ত কথা। কবিকে যে মুখ দিয়ে একজন তিক্ত কথা শোনায়, আমি লয়ে সখী তার মুখখানি, আমি লয়ে সখী কি? তার মুখখানি। বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ যে মুখে তিক্ত বাণী শোনাচ্ছে কবিকে, কবি আবার তাকে কি করছে? তার মুখটা খুঁজছে, হাতে করে আদর, যে আমরা অনেকে করি না, যে বাচ্চাদেরকে মুখকে এইভাবে ধরে আদর করি, এটাই বুঝাচ্ছে এখানে। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো আমার কথা? এবছর তো আমরা আলাদা বোর্ড হবে না, সকলে এক বোর্ডের অধীনে পরীক্ষা দেয়। হ্যাঁ, এটা একদিক থেকে ভালো, এটা একদিক থেকে বেশ ভালো হয়েছে। মিরন আজকে অনেকক্ষণ পরে একটা ভালো কথা বলেছে। তারপর দেখো, কত ঠাই হতে কত কি যে আনি, অর্থাৎ কি? কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। কত ঠাই অর্থাৎ কি ভাইয়া? ঠাই অর্থাৎ কি? সবাই কমেন্ট করে জানাও তো দেখি, ঠাই অর্থাৎ কি? ঠাই অর্থাৎ কি বলো তো দেখি ভাইয়ারা, কমেন্ট করে জানাও।
ঠাই অর্থাৎ কি? ঠাই, ঠাই অর্থাৎ এক এক জায়গায় এক এক হিসেবে ইউজ হয়, কিন্তু এখানে ইউজ হবে হচ্ছে কত জায়গা থেকে। কি থেকে? কত জায়গা থেকে। তোমরা মেয়েরা কমেন্ট করো না, এটা হচ্ছে খুব বড় একটা সমস্যা। তোমরা কমেন্ট করো না। যেমন আমি যখন অ্যাডমিশন পেয়েছিলাম, আমার টিচার, আমি যদিও কোনো কোচিং এ ওইভাবে অ্যাডমিশন করি না, আমি অনলাইনে পড়তাম কয়েকটা ভাইয়ের কাছে, তারা আমাকে চিনছেই মেইনলি হচ্ছে কমেন্ট করার কারণে। আমি ঠিক পারি অথবা ভুল করে আমি কমেন্ট করতাম, কমেন্ট করলে আমার একবার লেখাও হয়ে যেত, পাশাপাশি হচ্ছে অনেক বেশি মনোযোগ ধরে রাখতে পারতাম। হ্যাঁ, কত ঠাই হতে কত কি আনি অর্থ হচ্ছে কত জায়গা থেকে কত কি যে আনি সাজাই নিরন্তর। নিরন্তর অর্থ কি বলো? নিরন্তর অর্থ কি? নিরন্তর, নিরন্তর অর্থ কি? কত ঠাই হতে কত কি যে আনি, এটা নিরন্তর অর্থ কি? নিরন্তর অর্থ হচ্ছে যার শেষ নেই। কি নেই? যার শেষ নেই। যার কি নেই? শেষ নেই। যার শেষ নেই তাকে আমরা কি বলি? নিরন্তর। কত ঠাই হতে কত কে আনি সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বাড়াই, যেমোর করেছে পর। যেমোর করেছে পর। যেমোর করেছে কি? পর। হ্যাঁ, ঠাইয়ের অনেক জীবনে অনেক অ্যান্সার দিয়েছো, সবগুলোই হয়, কিন্তু তোমাকে দেখতে হবে কোন মিনিংটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছো? দেখো, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর অর্থ কি? যে আমাকে পর করেছে, যে আমাকে ব্যথা দিয়েছে, যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমার বুককে শূন্য করে দিয়েছে, তাকে আমি কি করব? তাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসবো, যেটা ইচ্ছা হবে সেটা নিয়ে আসবো। কার জন্য? তার জন্য, এবং তার জন্য সাজাই থাকবো। এবং আপন করিতে কাঁদিয়া বেড়াই, যেমোর করেছে পর। অর্থাৎ কি? যে আমাকে পর করে দিয়েছে, আমিও তাকে পর করে দিব না। দিলে কি হবে? সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো আর কি অনেক অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? সবাই কি কবিতা বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। কবিতা বুঝতে পেরেছো নাকি? কমেন্ট করে জানাও। কবিতা বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। এই কবিতার জিস্টের উপরে কিছু শর্ট কোশ্চেন আছে। এই শর্ট কোশ্চেন গুলো আমি কেন দিচ্ছি তোমাদেরকে জানো? যে এতক্ষণ যে কবিতাটা পড়লাম 18 লাইনের, এই 18 লাইনের কবিতা আমরা একবার মাথায় আছে। এই শর্ট কোশ্চেন গুলো দেওয়ার অর্থ হচ্ছে আমরা ওগুলোকে আবার রিকল করব। কি করব? রিকল করব। তোমরা যখন এই কয়েকদিন পড়তে বসবা, তোমরা এই কাজই করবা। ধরো তুমি একটা গল্প পড়লে, যে আমার পথ পড়লে, আমার পথটা পড়ার পরে তোমার কাজ হচ্ছে ওই রিডিং পড়াটা শেষ হলেই তুমি হচ্ছে বিভিন্ন কোশ্চেন ব্যাংক, বোর্ড কোশ্চেন, এগুলো নিয়ে সলভ করা শুরু করবা। ঠিক আছে? এইগুলো নিয়ে যখন সলভ করবা, তখন তুমি হচ্ছে রিকল করতে পারবা, তোমার মস্তিষ্কের ভিতরে গেঁথে যাবে। সায়েন্স বলে হচ্ছে যখন আমরা কোনো বিষয় একবার পড়লাম, পড়ার পরে এটা রেখে দিয়ে কিছুক্ষণ পর রিকল করলাম, প্রথম পড়ার থেকে রিকল করাটা আমাদের ব্রেন স্টর্মিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট। চলো দেখি, শুরু করি। কবি কার ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন? দেখো, কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন? কবি ঘর যে ভেঙে দিয়েছে তার প্রতিদানে কি করেছে? কবি ঘর বেঁধে দিতে চেয়েছেন। কবি ঘর ভাঙার প্রতিদানে কি করেছেন? ঘর বেঁধে দিতে চেয়েছেন। তারপর দেখো, কবি কার জন্য কেঁদে বেড়ান? কবি কার জন্য কেঁদে বেড়ান? কবি হচ্ছে পরের জন্য কেঁদে বেড়ান। অর্থাৎ কবি, যে কবিকে কষ্ট দিয়েছেন অন্য একজন মানুষ, তার জন্য কি করেন? কবি কেঁদে বেড়ান। তারপরে পরকে কবি কি করতে চেয়েছেন? পরকে কবি কি করতে, পর অর্থাৎ যে হচ্ছে কবির আপন না, কবির পর, তাকে কবি কি করতে চেয়েছেন? আপন করতে চেয়েছেন। কি করতে চেয়েছেন ভাইয়ারা? আপন করতে চেয়েছেন। তারপর দেখো, কবি পথে পথে কাকে খোঁজেন? কবি পথে পথে কাকে খোঁজেন? দেখো তো, কবিকে যে পথের বিভাগী, কবিকে যে পথের বিভাগী করেছে, কবিকে কি করেছে? পথের বিভাগী করেছে, তাকে কবি পথে পথে খুঁজে বেড়ান। ঠিক আছে? জসীমউদ্দিনকে পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। জি, জসীমউদ্দিন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। কেন পরিচিত বলতো? একজন লিখছে, দেখো কি কি, আরে ভাই তোমরা কি পাগল নাকি? 2 মাস বাকি। এখন 2 মাস যদি তোমরা প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো, 600 ঘন্টা পড়া। এক্সাম ইকুয়াল বাস না, এক্সাম আসলেই মজার, বুঝছো? এক্সাম শেষ, 2-3 দিন ঘুরে বেড়ালাম আরামে। যদিও এইচএসসি যারা আছো, তাদের হচ্ছে নতুন যুদ্ধ শুরু হবে কয়দিন পরে। এক্সামের পরে কি হবে? নতুন ভিডিও এবং নতুন যুদ্ধ তোমাদের শুরু হবে। এইটা বুঝতে পেরেছো নাকি? সবাই কমেন্ট করে জানাও। এটা বুঝতে পেরেছো নাকি? কমেন্ট করে জানাও। দেখো, কবির কুল ভেঙে দিলে কবি কি করতে চান? কবির কুল ভেঙে দিলে, কবির কুল ভেঙে দিলে কবি কুল বেঁধে দিতে চান। আচ্ছা, তোমরা কি মহাত্মা গান্ধীকে চিনো? সবাই তোমরা কি মহাত্মা গান্ধীকে চিনো? কমেন্ট করে জানাও তো দেখি, তোমরা মহাত্মা গান্ধীকে চিনো নাকি? সবাই বলো যে কি কবি, যে তোমরা মহাত্মা গান্ধীকে কে কে চিনো? মহাত্মা গান্ধী হচ্ছে অহিংস আন্দোলন করেছিলেন। অহিংস আন্দোলন করেছিলেন। কোথায় করেছিলেন? ভারতে তিনি অহিংস আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছেন। এখন মহাত্মা গান্ধীর বিষয়টা কেমন ছিল? যে
একজন যদি এসে একটা গালে থাপ্পড় মারে কাউকে, সে বলবে যে আরেকটা গাল বাড়িয়ে দিতে, দিয়ে বলবে যে আরেকটা গালে চড় মারতে। অর্থাৎ কি, একজন যখন আমাকে চড় মারবে, আমি গিয়ে উল্টা তাকে থাপ্পড় দিব না। কিন্তু গান্ধী আইন আফসোস এটা বলে, যদি কেউ তোমাকে হিট করে বা যদি কেউ তোমাকে হার্ট করে, তুমি তাকে হচ্ছে তোমার তার থেকে হিংসা করবা না, তুমি কি করবা, তাকে বোঝাবা। সে যদি আরো একটা চড় মেরে শান্ত হয়, তাহলে সে সেটা করুক, কিন্তু আমরা হানাহানি কাটাকাটির ভিতরে যাব না। এবং এই যে থিওরির উপর ডিপেন্ডস করে কিন্তু গান্ধিয়ান পিস অ্যাপ্রোচ এটা নামে একটা ডিসিপ্লিন আছে, এই একটা থিওরি আছে, যেটা হচ্ছে আমি কয়েকদিন আগে পড়েছি, এই জন্য তোমাদেরকে বললাম। হ্যাঁ, প্রতিদান কবিতাটাও বিষয় এরকম যে একজন তোমাকে যতই কষ্ট দিক, তুমি তাকে কষ্ট দিবা না, তাকে তুমি বুঝাবা যে না, তুমি ভুল করেছিলে, তোমার কষ্ট দেওয়াটা উচিত হয় নাই, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি তোমার ব্যবহারে, এটা তুমি আমার সাথে করবা না, তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করবা, তাহলে দেখবে সমাজ ভালো থাকবে। এই টাইপের একটা মানসিকতাই এই কবিতার মাধ্যমে জসিমউদ্দিন সাহেব বোঝাতে চেয়েছেন। বুঝতে পেরেছি সবাই? চিনি না, কিন্তু ওনার কথা শুনেছি, জীবনী পড়েছি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো, আমারে কুল ভাঙিয়েছে দেবা, আমি বাঁধি তার কুলের পরবর্তী চরণ কি? এই টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন ভাইয়া, দেখো তো এই টাইপের প্রশ্ন যদি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চাও, বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে, একটা চরণ দিয়ে দিয়ে বলে যে এর পরের চরণ কি হবে। বুঝতে পেরেছো? এক চরণ দিয়ে দিয়ে বলবে যে আরেকটা, এর পরের চরণটা কি হবে, অথবা বলবে যে এই চরণটা কোন কবিতার। ইভেন এই প্রশ্ন কোথায় আসতে পারে, বোর্ড পরীক্ষার এমসিকিউ আসতে পারে। তাহলে কি, এই যে আমারে কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি, এর পরবর্তী চরণ কি হবে, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি। এখন যদি তোমার কবিতা মুখস্থ না থাকে, তুমি কিন্তু এই অ্যান্সার কখনো করতে পারবা না, এই অ্যান্সার কি কখনো করতে পারবা না। বুঝতে পারছো? তারপর দেখো, পল্লী কবি কোথায় আঘাত পেয়েছেন, পল্লী কবি কোথায় আঘাত পেয়েছেন, পল্লী কবি আঘাত পেয়েছেন বুকে। বুকে আঘাত পেয়েছেন বলতে কি তার বুকে ব্যথা লেগেছে এরকম না, পল্লী কবির মেইনলি আঘাত লেগেছে কোথায়, মনে আঘাত লেগেছে। যে বাবারা বলে না, আমার বাচ্চাকে, আমার মেয়েকে, আমার ছেলেকে আমি বুকে করে রাখি, আসলে তারা কি বুকে করে রাখে, বুকে করে রাখে, তার এর অর্থ কি, তারা হচ্ছে তার হৃদয়ের গভীর থেকে বাচ্চাদেরকে ভালোবাসেন। একইভাবে এই যে বুক অর্থটা এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যের ব্যবহার, অন্যের আঘাত কবির কোথায় লেগেছে, বুকে, অর্থাৎ মনে লেগেছে। কবি আঘাত পেলে কবি কি করেন, কবি আঘাত পেলে কি করেন, বুকে আঘাত পেলে কবি আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন। কবি কার জন্য কাঁদেন, আঘাত প্রদানকারীর জন্য কাঁদেন। কবিকে যে কষ্ট দেন, কবি কি তার উপর হিংসা করে, কবিকে যে কষ্ট দেয়, কবি কি তার জন্য হিংসা করে, হিংসা করে না। কবি কি করে, তার জন্য উল্টা কান্নাকাটি করেন, যে না, আল্লাহ তার মঙ্গল করুক বা ভগবান তার মঙ্গল করুক। ঠিক আছে? তারপর দেখো, কবি কাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছেন, কবি কাকে বুক ভরা গান দেওয়ার কথা বলেছেন, যে কবিকে বিষে ভরা বান দেয়, অর্থাৎ কটু কথা শোনায়, তাকে কবি কি করবেন, বুক ভরা গান শোনাবেন। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো আমার কথা? এবার হচ্ছে শব্দার্থ। শব্দার্থ কি আসলে, শব্দার্থ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেরকম ধরো, যে বা অর্থ যে বা যিনি, বিরাগী অর্থ নিষ্প্রিয় বা উদাসীন, দীর্ঘালোচনী দীর্ঘ রাত ঘুম যে হেরেছে, দীর্ঘ রাত কাটানোর কথা বলানো হয়েছে। যেমন বিষে ভরা বান অর্থ কটু কথা বা হিংসাত্মক ভাষা। সোহাগ অর্থ কি, আদর ভালোবাসা। সবাই বুঝতে পেরেছো? সোহাগ অর্থ কি, আদর ভালোবাসা। তারপর দেখো, মালঞ্চ অর্থ কি, ফুলের বাগান। অনেকে বলছিল যে আমি হয়তো মালঞ্চ অর্থ ফুলের মালা বলেছি, বিষয়টা আছে এরকম না। মালঞ্চ অর্থ ফুলের বাগান, আমি ওখানে ফুলের মালা দিয়ে একটা উদাহরণ দিয়েছি, যে আমরা ফুলের মালা কাকে দিই বা ফুলের তোড়া কাকে দিই। তারপর দেখো, নিঠুরিয়া অর্থ কি, নিষ্ঠুর অথবা নির্দয়। তারপর ঠাই অর্থ কি, স্থান। ঠাই অর্থ কি, স্থান অথবা আশ্রয়। নিরন্তর অর্থ কি, নিয়ত অথবা অবিরাম। নিয়ত অর্থ অবিরাম। ওই কিছু কিছু জায়গায় কথা তো বললাম। আচ্ছা ঠিক আছে, তারপরে আসি, শব্দ অর্থ থেকেও বিভিন্ন প্রশ্ন আসে। এই যে জাস্ট রিকল করে নাও, জেবা শব্দের অর্থ কি, জেবা শব্দের অর্থ যিনি। বিভাগী শব্দের অর্থ কি, বিভাগী শব্দের অর্থ কি, উদাসীন। তারপরে বিষে ভরা বান বলতে কবি কি বুঝিয়েছেন, বিষে ভরা বান বলতে কবি হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন। কবি কি বুঝিয়েছেন, হিংসাত্মক ভাষাকে বুঝিয়েছেন। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর দেখো, মালঞ্চ শব্দের অর্থ কি, মালঞ্চ শব্দের অর্থ এই যে ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি, ফুলের বাগান। সবাই আমার কথা বুঝতে পেরেছো? সবাই আমার কথা বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও। মালঞ্চ শব্দের অর্থ কি, ফুলের বাগান। সবাই কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো নাকি। তারপরে আসি, নিঠুরিয়া শব্দের অর্থ কি, নিঠুরিয়া শব্দের অর্থ নিষ্ঠুর নির্দয়। ঠাই শব্দের অর্থ হচ্ছে
ঠাই শব্দের অর্থ আশ্রয় বা স্থান। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ অবিরাম, যার শেষ নাই বা যার অন্তর নাই। ঠিক আছে, এখন আসি পাঠ পরিস্থিতিতে। এই যে এই পাঠ পরিস্থিতিটা আমি যেটা লিখেছি এটা টোটালি আমার ভাষায় লেখা। হ্যাঁ, এই যে পাঠ পরিস্থিতি যেটা আছে এটা টোটালি কি আমার ভাষায় লেখা। এই পাঠ পরিস্থিতিটা কি আমার ভাষায় লেখা। তোমাদের বইয়ে যেটা আছে আমি ওটা এখানে কপি করি নাই। ঠিক আছে, এই যে এতটুকু লিখেছি আমি আমার মতো করে। দেখো, প্রতিদান কবিতায় কবি মানব জীবনের নৈতিকতা ও পর উপকারিতার গুরুত্ব তুলে ধরেছেন। অর্থাৎ কি, মানুষের নৈতিকতা থাকতে হবে এবং পরের উপকার করার টেন্ডেন্সি থাকতে হবে। এখানে নিঃস্বার্থ সেবা ও ত্যাগকে মহৎ গুণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিকে? নিঃস্বার্থ সেবা ও ত্যাগকে মহৎ গুণ, নিঃস্বার্থ সেবা ও ত্যাগকে মহৎ গুণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কবি দেখিয়েছেন যে সৎকর্ম কখনো বিফলে যায় না। অর্থাৎ কি, সৎকর্ম কখনো কি হয় না, বিফলে যায় না, তা কোনো না কোনো ভাবে একসময় প্রতিদান হিসেবে ফিরে আসে। তুমি ধরো একটি ভালো কাজ করছো, বা তুমি যেটাই করো না কেন, যেটা যদি ভালো হয় বা সমাজের জন্য ভালো হয়, এই কাজ তোমার কখনো বিফলে যাবে না। কোথায় যাবে না? বিফলে যাবে না। ঠিক আছে, এই প্রতিদান প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবনের বিভিন্ন পর্যায়ে প্রকাশ পেতে পারে। অর্থাৎ কি, তুমি ধরো একজন, ধরো একটা রাস্তায় গর্ত আছে। হ্যাঁ, ঠিক আছে, একটা রাস্তায় হচ্ছে গর্ত আছে, তুমি ওখানে গিয়ে কয়েক ঝুড়ি মাটি ফেললা, অথবা একটা রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, ওই কাঁটাটা তুমি সরিয়ে এক জায়গায় ফেলে দিলে যাতে করে পায়ে না ফুটে। এই যে একটা ভালো কাজ তুমি করলে, হয়তো তুমি ইনস্ট্যান্ট কোনো ফলাফল পাবে না, কিন্তু তোমাদের সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন, অথবা ভগবান আছেন, বা যিশু আছেন, যাই আছে না কোনো, এইটা তুমি একদিন না একদিন কোনো না কোনো ভাবে তুমি ফেরত পাবেই। এটা বোঝানো হয়েছে। সার্বিকভাবে কবিতাটিকে মানুষকে প্রত্যাশাহীন ভাবে সৎ ও মানবিক কাজ করার আহ্বান জানাই। তুমি ভালো কাজ করে তখনই মজা পাবো যখন ওই ভালো কাজের প্রতিদানে তুমি কিছু চাবে না। অর্থাৎ আমি একজনকে উপকার করলাম, আমি ওই উপকারের মানে রিটার্ন কোনো কিছু চাই না। অর্থাৎ কি, আমার ভালো লেগেছে এবং এই কাজটি ভালো বলে আমি করেছি, এইটা যখন তুমি করতে পারবা তখন তুমি জীবনের আসল মজাটা খুঁজে পাবা। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই বুঝতে পেরেছো নাকি আমার কথা? বলো তো দেখি, সবাই বুঝতে পেরেছো নাকি আমার কথা? বলো। আমার অন্তর এই 2 মাসের জন্য লক করে দিছি। ঠিক আছে, এই 2 মাসের জন্য অন্তর লক করে দিয়েই পড়াশোনা করতে হবে ভাইয়া। এই 2 মাস যদি তুমি অন্তর লক করতে না পারো তাহলে তুমি পড়াশোনায় ডাব্বা মারবা। এটা সবাই বুঝতে পেরেছো নাকি বলো? এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, আমি সরে যাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নাও, এটার একটা স্ক্রিনশট নাও, যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এটা থেকে লিখবা। স্ক্রিনশট নিয়েছো সবাই? স্ক্রিনশট নিয়েছো নাকি বলো? তারপর এবার আসি, এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 15টা এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। কয়টা এমসিকিউ? মাত্র 15টা এমসিকিউ। 15টা এমসিকিউ আলোচনা করলে আশা করি এই প্রতিদান কবিতায় মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে যাবা, এবং এখান থেকে যে আজকে ভেঙে ভেঙে আমি পড়ালাম আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বলি, প্রতিদান কবিতা যেহেতু ছোট 18 লাইন, তোমরা চেষ্টা করবে এখান থেকে 12 লাইন মুখস্থ করা। প্রথম 4 লাইন, মাঝের 4 লাইন এবং শেষ 4 লাইন, এই 4 লাইন মুখস্থ করে তুমি যদি বিভিন্ন সৃজনশীলে লিখতে পারো তাহলে তোমার সৃজনশীলে 10-এ 10ও আসতে পারে। ঠিক আছে, 10-এ 10ও আসতে পারে এবং বিভিন্ন এমসিকিউ এখান থেকে আসতে পারে। বুঝতে পেরেছো আমার কথা? কি করতে হবে তাহলে? এখান থেকে 12টা লাইন তোমরা মুখস্থ করে ফেলবা। এখন আসি এমসিকিউ। এখন দেখো এমসিকিউ, দেখো এখন এমসিকিউ দেখতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে? এমসিকিউ দেখতে হবে। দেখো, কোন কবিতাটি কবির ছাত্র অবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকাভুক্ত হয়? কোন কবিতা? কোন কবিতাটি কবির ছাত্র অবস্থায় মাধ্যমিক স্তরের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়? কোন কবিতা? কবর কবিতা। কবর কবিতার জন্য কি কবি জসিমউদ্দিন কি হয়েছিল? কবর কবিতার জন্যই কবি জসিমউদ্দিন ফেমাস হয়েছিলেন তার ছাত্র অবস্থায়। তারপর দেখো, প্রতিদান কবিতার সার কথা কি? প্রতিদান কবিতার সার কথা কি? প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা। অশুভ ও বিপর্যয় থেকে মুক্তির আকাঙ্ক্ষা। সংকট উত্তরণের আকাঙ্ক্ষা। প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কি করার? প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। সবাই বুঝতে পেরেছো আমার কথা? কেউ 10-এ 10 দেশ না ভাই, আমি পাইছি 10-এ 10। সীমা, আমি 10-এ 10 পাইছি, আমি পাইছি 10-এ 10। এই জন্য কেউ 10-এ 10 দেয় না এই কথা বলো না আপু। যদি তুমি সঠিক নিয়ম, সঠিক লেখা, সুন্দর করে খাতা প্রেজেন্ট করতে পারো, তুমি 10-এ 10 পাবে। বুঝতে পেরেছো আমার কথা? এটা বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন দেখো,
রঙিলা নায়ের মাঝি এর রচয়িতা কে? রঙিলা নায়ের মাঝি, রঙ্গিলা নায়ের মাঝি এর রচয়িতা কে? জসীমউদ্দিন। এটা খুবই ইজি, তোমরা এটা দেখে নিবা। তারপর দেখো কোন বিশ্ববিদ্যালয়ে কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করেছিল? দেখো এটা তোমাদেরকে বারবার বলেছিলাম না ভাইয়া, কবি পরিচিতির সময় তোমাদেরকে বারবার বলেছিলাম যে কোন প্রতিষ্ঠান কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করেছিল। এসেছে প্রশ্ন, দেখো তো প্রশ্ন এসেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে কি দিয়েছিলেন? তারপর দেখো বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে। দেখো এই যে এই প্রশ্নটা দেখো অনেক অনেক বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ, তুমি ধরো জানো কবি জসীমউদ্দিনকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল, তুমি এটা জানো, কিন্তু প্রশ্ন এসছে দেখো বালুচর, বালুচর কাব্যের কবিকে উপাধি দেওয়া হয়েছে। এখন তুমি যদি না জানো ভাই বালুচর কাব্যটি কে লিখেছিল, তাহলে তুমি কি বুঝতে পারবা যে জসীমউদ্দিনকে ডিলিট দেওয়া হয়েছিল? তোমাকে আগে প্রথম জানতে হবে যে বালুচর কাব্য লিখেছিলেন জসীমউদ্দিন এবং জসীমউদ্দিনকে দেওয়া হয়েছিল ডিলিট উপাধি। যখন তোমার কমপ্লিট নলেজ থাকবে তখন তুমি এই উত্তর দিতে পারবা। এবার দেখো এখানে আরো ঘুরিয়েছে, বালুচর কাব্যের কবিকে দেয়া হয়েছে কোন উপাধি? পল্লী কবি। এই যে আমরা ডিলিট উপাধির পাশাপাশি আমরা আরো একটা বিশেষ নামে পরিচিত, আমাদের কে পরিচিত? জসীমউদ্দিন কি নামে পরিচিত? পল্লী কবি নামে পরিচিত। এই জন্য আমাদেরকে কমপ্লিট একটা নলেজ থাকতে হবে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? জীবনানন্দ দাশের কাব্য নয় কোনটি? জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের কাব্য নয় কোনটি? এখন তোমার সবথেকে সোজা উপায় কি? জীবনানন্দ দাশের এখানে একটা কাব্য আর নয় কোনটি? নয় কোনটি? এই যে রাত্রিশেষ। রাত্রিশেষ কার লেখা? রাত্রিশেষ কাব্যগ্রন্থ লেখা হচ্ছে জসীমউদ্দিনের। অর্থাৎ কি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ যখন তোমার মুখস্থ থাকবে তখন তুমি বুঝতে পারবো অনেকগুলো কাব্যগ্রন্থের ভিতরে ধরো রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের কথা বলা আছে, সেখানে একটা দেয়া আছে জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ এবং বলা হলো যে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় কোনটি। তাহলে উত্তর কোনটা হবে? জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। বুঝতে পেরেছো? তারপর দেখো বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দেওয়া হয়েছে? বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দেওয়া হয়েছিল বলো তো দেখি? বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দেওয়া হয়েছিল? বুক ভরা গান দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? বুক ভরা গান। এই জন্য আমাদের কবিতার লাইন মুখস্থ করতে হবে। কি করতে হবে? কবিতার লাইন মুখস্থ করতে হবে। যে বিষে ভরা বান দিয়েছে তাকে কি দিতে হবে? বুক ভরা গান দিতে হবে। যদি একটা মানুষ তোমাকে যতই গালি দিক, ওই যে মিরন করে কি ইনবক্সে মেসেজ দেয় যে মেয়েটা তার কথা শোনায়, তুমি অভদ্র ছেলে, তুমি বেয়াদব ছেলে, তোমার ভিতরে কোনো ম্যানার্স নেই। মেয়েটা তারকে অনেক বিষে ভরা বান দিয়েছে, কিন্তু মিরন তারপর দিন আবার গিয়ে বুক ভরা গান শুনিয়েছে যে রাতে কি তুমি খেয়েছো, তুমি কি ভালো আছো, তোমার শরীর কি ভালো আছে, তোমার পড়াশোনা কি ভালো যাচ্ছে। এই যে এইভাবে আমাদের পড়তে হবে। বিষে ভরা বানের পরিবর্তে প্রতিদান কবিতায় কি দেয়ার কথা বলা হয়েছে? কি দেয়ার কথা বলেছে? বুক ভরা গান। এবং এই প্রশ্ন সমাধান করতে হলে আমাকে কি করতে হবে? লাইন মুখস্থ করতে হবে। ভাইয়া দেখো তুমি যদি লাইনটা মুখস্থ না থাকে তাহলে তুমি কি উত্তর করতে পারতে এটা? তারপর দেখো আমারে কুল ভাঙিয়েছে যেবা আমি, আমারে কুল ভাঙিয়েছে যেবা, তারপরে এখানে কি হবে? এখানে কি হবে? আমারে কুল ভাঙিয়েছে যেবা, তারপর শূন্যস্থানে কি হবে? আমি তার কুল বাঁধি। আমি তার কি? আমি তার কুল বাঁধি। আমি তার কি করি? কুল বাঁধি। আমারে কুল ভাঙিয়েছে যেবা আমি তার কুল বাঁধি। আমি তার কুল বাঁধি। হ্যাঁ, আমাদের কালারে একটু সমস্যা হচ্ছে, এই জন্য মুখে বলছি, তোমরা শোনো। দেখো কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? অর্থাৎ কি জীবনকাল বলতে কি বোঝায়? কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন আমরা খুব ভালো করেই জানি। তিনি 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন 1 জানুয়ারি ফরিদপুরে এবং মৃত্যুবরণ করেছিলেন কোথায়? ঢাকায় 1976 সালের 14 মার্চ। বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন, যে মোরে করিল পথের বিভাগী, এর পরের উক্তি কি হবে? দেখো যে মোরে করিল পথের বিভাগী, পরের পংক্তি কি হবে? পথে পথে আমি ফিরিতার লাগি। এখন কি তোমরা ভাইয়ারা বুঝতে পারছো? এখন কি তোমরা বুঝতে পারছো? এখন তোমরা বুঝতে পারছো না যে কবিতার লাইন মুখস্থ করা কি পরিমাণ টাফ? এখন দেখো যে মোরে করিল পথের বিভাগী, এর পরের পংক্তি কি হবে? পথে পথে আমি ফিরিতার লাগি। এই টাইপের এমসিকিউ অহরহ আসে। এই জন্য আমাদের কি করতে হবে? এই দেখো হাদিউল ইসলাম এখন আসছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি এত লেট কেন আজকে? তাহলে আমাদের কি করতে হবে? কবিতার লাইন আমাদের অনেক বেশি ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ যখন একটা প্রশ্ন দিয়ে দিবে যে এর পরের লাইন কি বা এর আগের লাইন কি, যদি আমাদের মুখস্থ না থাকে আমরা বলতে পারবো না। জসীমউদ্দিনের ছদ্মনাম কি দেখো তো?
জসিমউদ্দিনের ছদ্মনাম আছে একটা, সে হচ্ছে পল্লী কবি নামে পরিচিত এবং তার একটি ছদ্মনাম আছে। জসিমউদ্দিনের একটি ছদ্মনাম আছে, এই যে ত্রিজস্বরী। এটা তোমরা লিখে নাও, এটা তোমরা লিখে নাও, এটা দেখতে না পারলে আমি বলছি তোমরা লিখে নাও। তৈরি বর্গীয় জ দন্ত শয় বয় রয় দীর্ঘি ত্রিজস্বরী আলী। ত্রিজস্বরী আলী, ত্রিজস্বরী কি আলী। জসিমউদ্দিনের ছদ্মনাম কি ত্রিজস্বরী আলী। অনেকে ভুল করবে। সবাই বুঝতে পেরেছো নাকি? সবাই বুঝতে পেরেছো? ভাইয়া কবি পরিস্থিতি কেমনে পড়বো? ভাই কবি পরিস্থিতি পড়ানো শেষ, আমি খুব ভালোভাবে পড়িয়েছিলাম আজকে। দেখো জসিমউদ্দিনের ছদ্মনাম কি ত্রিজস্বরী আলী। এখন যারা অনেক ডিপ পড়াশোনা না করে তারা এটা কখনোই উত্তর করতে পারবে না। তারা ভাববে কি, জানে আল্লাহ এটা তো পল্লী কবি হবে, পল্লী কবি উত্তরে নাই, অপশনে নাই, তার মানে এই প্রশ্ন ভুল, এখানে আমি 1 নম্বর পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু এরকম করা যাবে না। আমার কি করতে হবে জানো? যেরকম আমি এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশনের সময় 2-1টা বই আমার মুখস্থ ছিল। অ্যাডমিশনের সময় যে বই পড়া লাগবে, যেমন বাংলা বিচিত্রা, জয়কলি, এগুলো যে পড়া লাগে, এগুলো আমি অ্যাডমিশনের সময় পড়ছি। এই জন্য এই টাইপের প্রশ্ন যতই আসুক না কেন আমি উত্তর করতে পারছি। এই জন্য তোমাদেরকে বারবার বলছি প্রি অ্যাডমিশনের প্রিপারেশন নাও, এখন এইচএসসি প্রিপারেশন নাও প্লাস অ্যাডমিশন প্রিপারেশন নাও। ঠিক আছে, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, আবারও বলি ভাই, ইন ডিটেলস পড়তে গেলে তোমার অ্যাডমিশনের বই পড়তে হবে, অ্যাডমিশনের গাইডলাইন লাগবে। এই জন্য তোমাদেরকে বারবার আমি বলছি, বারবার, যে ভাই তুমি এখানে ভর্তি হও বা অন্যখানে ভর্তি হও, এখন ক্লাস কন্টিনিউ আছে, এরকম এক জায়গায় ভর্তি হয়ে যাও। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? মাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এতগুলো সালাম দেওয়ার দরকার নাই। তারপর দেখো জসিমউদ্দিনের ছদ্মনাম কি, এটা পড়লাম না। তারপর আসি, যে মোরে দিয়েছে ড্যাশ 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 ভরাবান, আমি দেই তারে বুক ভরা গান। প্রতিদান কবিতায় এই যে ড্যাশ ড্যাশ জায়গায় কি হবে? যে মোরে দিয়েছে ড্যাশ 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 ভরাবান, আমি দেই তারে বুক ভরা গান। এই ড্যাশ ড্যাশে কি হবে? বিষে ভরা বান। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এই যে এই লাইন যদি তোমার প্রপারলি মুখস্থ না থাকে, তাহলে তাহলে এইগুলা, যে মোরে দিয়েছে বিষে ভরা গান, আমি দেই তারে বুক ভরা গান, এই লাইন যদি তোমার ভাই প্রপারলি মুখস্থ না থাকতো, তুমি এই প্রশ্নের উত্তর কি কখনো করতে পারতা? পারতে না। তারপর দেখো মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ কি? মালঞ্চ শব্দের অর্থ একটু আগে আমরা পড়েছি। মালঞ্চ শব্দের অর্থ কি ভাইয়ারা? ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। ভাইয়া মজাটাকে আপনি সিরিয়াসলি নিয়ে আমার 12টা বাজিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। তারপর দেখো প্রতিদান কবিতায় মূল বক্তব্য কি? প্রতিদান কবিতার মূল বক্তব্য কি? অনিষ্টকারীর উপকার করা, অনিষ্টকারীর উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া, অনিষ্টকারীর অপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া, অনিষ্টকারীর অপকার করা। অনিষ্ট প্রতিদান কবিতার মূল উদ্দেশ্য কি? যে আমাকে ক্ষতি করবে আমি তার উপকার করব, এবং উপকারের মধ্যে সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, সুন্দর একটি পৃথিবী গড়ব। তাহলে উত্তর কি হবে? খ নম্বর হবে। সবাই বুঝতে পেরেছো আমার কথা? সবাই কি আমার কথা বুঝতে পেরেছো নাকি বলো? সবাই আমার কথা বুঝতে পেরেছো নাকি জানাও। সবাই আমার কথা বুঝতে পেরেছো নাকি জানাও। এবং এখানে যারা ক্লাস করছো সবাই কি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো ফাইনাল সাজেশনের জন্য? আমরা যে এইচএসসির জন্য যে ফাইনাল সাজেশন দিচ্ছি একেবারে ফ্রিতে, এই ক্লাস যেগুলো আছে, এই ক্লাসের যত ম্যাটেরিয়ালস আছে, প্রশ্ন আছে, পিডিএফ আছে, সবগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? কমেন্ট করে জানাও দেখি। চকলেট দেবো। তোমার যে এই পড়াটা আজকে পড়াই দিলাম, তোমার তো উল্টা আমারে চকলেট দেওয়া উচিত ভাই। তোমার এত কষ্ট করে যে এটা পড়াইছি, চকলেট তো তোমার আমার দেওয়া উচিত। তোমাকেও চকলেট দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আসো দেখাও কখনো, অবশ্যই চকলেট দিব। এখন কিভাবে দিব চকলেট? এটা বুঝতে পেরেছো সবাই? আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত আছো নাকি বলো? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত না থাকলে কমেন্টে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এখান থেকে যুক্ত হয়ে যাবা। কারণ এখানে প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, তারা কিন্তু তোমাদের থেকে আগিয়ে আছে। হ্যাঁ, তারা কিন্তু সবকিছু আপডেট আগে পায়। ঠিক আছে, এখন আসি সেই, এই যে তোমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করছো না, তোমরা এখন যে প্রশ্ন সমাধান করছো, এই যে প্রশ্নগুলো সমাধান করছো, এখন বলো তো দেখি এই প্রশ্নগুলো কোন জায়গার প্রশ্ন? কেউ বলতে পারবা? এই প্রশ্নগুলো কোন জায়গার প্রশ্ন? কেউ বলতে পারবা নাকি? এই প্রশ্নগুলো কোন জায়গার প্রশ্ন বলতে পারবা? আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, আজকেই যুক্ত হয়ে যাবা, এখনই যুক্ত হও,
আমি যেন দেখি যে আমার স্টুডেন্ট যারা আমার ছোট ভাই বোনরা আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমি ক্লাস থেকে বেরোয় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করব। এই যে এই প্রশ্নগুলো যে আমরা সলভ করলাম, এই যে প্রশ্ন আমরা সলভ করলাম, এই প্রশ্নগুলো আসলে কোন জায়গার বলো দেখি? এই প্রশ্নগুলো কোন জায়গার বলো দেখি? এই যে সীমা, তোমার প্রশ্ন করছি, বলো। আচ্ছা, কফি খাওয়াবো, যাও। আমার ফ্যাকাল্টির নিচেই কফি আছে, নেসক্যাফের কফি আছে, আমি ওখান থেকেই খাওয়াবো। আগে তোমরা তাড়াতাড়ি ভর্তি হও, ভালো করে পড়াশোনা করো। সামনে খুব একটা টাফ টাইম, অনেক মোটিভেটেড এবং অনেক ধৈর্য নিয়ে, অনেক পেশেন্ট হয়ে আমাদের পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না। তোমার মতো লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে প্রিপারেশন নিচ্ছে। এই যে প্রশ্নগুলো কোন জায়গা জানো? এগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে সলভ করাইছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে সলভ করাইছি। এর ভিতরে ডিইউ এর প্রশ্নও আছে, ডিইউ এর একটা প্রশ্ন এখানে আছে, ঠিক আছে? এই যে প্রিভিয়াস সালের প্রশ্ন না ভাই, এটা হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন। এটা কিসের প্রশ্ন? অ্যাডমিশনের প্রশ্ন। এই প্রশ্নগুলো হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, এগুলো প্রিভিয়াস প্রশ্ন না। প্রিভিয়াস প্রশ্ন তোমাদের পড়ালে তোমাদের কাছে পানি মতো লাগবে। আমি যদি তোমাদেরকে পড়াই, তোমাদেরকে একটা গল্প কবিতা পড়ানোর পরে যদি আমি একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়াই, তোমাদের কাছে পানি মতো লাগবে, যে বলবে যে ভাইয়া ফাও টাইম নষ্ট করছে। আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়াইছি, অনেক কঠিন প্রশ্ন, তারপর তোমাদের কাছে ইজি লাগছে না? ইজি লাগছে নাকি না? ইজি লাগছে নাকি লাগে না? তাই বলো দেখি। ডিইউ এর প্রশ্নও দুইটা আছে। এখন তোমরা সবাই আজকে পড়া বুঝতে পেরেছো নাকি বলো দেখি? সবাই বুঝতে পেরেছো নাকি আমার কথা বলো? এই যে এখন তোমাদেরকে দুইটা বিষয় বলি। এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক বেশি ইজি লেগেছে না আজকে? কেন লেগেছে জানো? তোমাদেরকে আগে আমি হচ্ছে প্রতিদান কবিতাটা মোটামুটি পোস্টমর্টম করাইছি, প্রত্যেকটা অর্ড ধরে ধরে পড়াইছি। এখন যখন তুমি প্রত্যেকটা অর্ড ধরে ধরে পড়বা, তখন তোমার অ্যাডমিশনের যেই কোণা থেকে এই প্রশ্ন আসুক না, কারণ সেটা যদি বইয়ের ভিতরে আসে তুমি সেটা পারবা, ঠিক আছে? কিন্তু যদি তুমি বইয়ের অর্ড ধরে ধরে না পড়ো ভাই, পারবা না। অ্যাডমিশনের প্রশ্ন কঠিন না, আমাদের পড়ার ধরনে ভিন্নতা, আমরা ঠিকঠাক পড়ি না, আমরা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারি না। এই জন্য তোমাদের ধরে ধরে পড়ানোর জন্য, বাংলা পড়ানোর জন্য এইচএসসি পরীক্ষার আগে এবং অ্যাডমিশনের পুরো সময়টা বাংলা পড়ানোর জন্য ভাই আমি তোমাদের সাথে আছি। তোমরা ভাইয়ের উপর ভরসা করো নাকি বলো? তোমরা ভাইয়ের উপরে ভরসা করতে পারো এখন? পাও নাকি আমারে কমেন্ট করে জানাও। এই যে ধরে ধরে পড়ানোর জন্য ভালো একজন মেন্টর দরকার, ভালো একজন বড় ভাই দরকার। আমি ফরহাদ জুবায়ের, আমি তোমাদের সাথে আছি। শুধু তোমরা একটু কষ্ট করে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো এবং বাবা মায়ের দোয়া করো। সবাই আমার কথা বুঝতে পেরেছো? সবাই আমার কথা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো আমার কথা? এবং হচ্ছে আগামীকাল থেকে আমাদের ইউটিউবে প্রত্যেকটা সাজেশন মূলক এবং তোমার হচ্ছে যত ইনফরমেটিভ ভিডিও আছে, এবং হচ্ছে আমি প্রত্যেক টপিকের উপর এমসিকিউ ক্লাস দিব, ওখানে সবাই ক্লাসগুলো করবা, ঠিক আছে? আমার কথা শুনতে পেরেছো? সবাই আমার কথা শুনতে পেরেছো? এই সীমা, তুমি এখনো বুঝতে পারো নাই বেটি? আমি যে তোমারে আপু এই যে প্রশ্ন সলভ করে দিলাম, এই প্রশ্নগুলো কোন জায়গায় জানো তুমি? এগুলো হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এইগুলো তোমাদের সারপ্রাইজ দিলাম যে তোমাদের অজান্তেই তোমরা কত যে বিষয়টাকে অনেক কঠিন মনে করো, সেই কঠিন বিষয়টাকে আমি সহজ করে উপস্থাপন করে ফেলছি। এই জন্য ধরে ধরে পড়তে হবে এবং যে তোমাকে ভালো বোঝাতে পারে তার কাছে পড়তে হবে। হ্যাঁ, এটা আমার কাছে না পড়লেও সমস্যা নাই, তোমাকে যে ভালো বোঝাতে পারে, কিন্তু তোমাকে ধরে 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 পড়তে হবে অ্যাডমিশন এবং বোর্ডে ভালো করার জন্য। সবাই বুঝতে পেরেছো না? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? দেখা হচ্ছে আগামী একটা ক্লাসে। তোমরা জানিও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল দেয়া আছে, কোন ক্লাস তোমরা আগে করতে চাও আমাকে জানাবা। তোমরা চেয়েছিলে পদ্মর ক্লাস করতে, আমি পদ্মর ক্লাস আজকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং ইউটিউবে আমাদের প্রত্যেকটা ক্লাসের এমসিকিউ সাজেশন চলে যাবে এবং এই 2 মাসে কিভাবে পড়াশোনা করবো সবগুলো জানা যাবে। হ্যাঁ, এই জন্য তোমরা ওখানে একটু নজর রেখো। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।